হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের আইসিএসসি বোর্ডের সংকলিতা বই থেকে নেওয়া ফুল ফুটুক না ফুটুক কবিতাটি পড়াবো। আর এই কবিতাটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়, আর মূল গ্রন্থ হলো ফুল ফুটুক। ফুল ফুটুক না ফুটুক এই কবিতাটির প্রেক্ষাপট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের দেশে যে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষর শেষের পর্যায়ে এই কবিতাটির প্রেক্ষাপট, মানে সময়। তা সেই সময়ের কে মনে রেখে কবি এই কবিতাটি লিখেছেন। কবিতাটি চলো পড়া যাক। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এই দুটো লাইন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত হলো আমাদের একটি ঋতু, ঋতুরাজ বসন্ত যাকে বলা হয়। এই ঋতুরাজ বসন্তে কথা আমরা সবাই জানি। এই বসন্ত ঋতুরাজ বসন্ত মানেই ঋতুর শ্রেষ্ঠ একটা ঋতু। এই সময় আমাদের মন খুব ভালো থাকে। কেন মন খুব ভালো থাকে? শীতের শেষে, শীতের পর যখন বসন্তকাল আসে, তখন আমরা খুব আনন্দে থাকি। কারণ কি? শীতে সব পাতা ঝরে যায় যেসব গাছের, বসন্তকালে সেই সব গাছের পাতা আস্তে আস্তে উঠতে থাকে, কচি কচি পাতা উঠতে থাকে, এবং তখন কি হয়, আমাদের মানে সেই শুষ্ক গাছগুলো আবার জীবন্ত হয়ে ওঠে, এবং আস্তে আস্তে সেই গাছগুলোর পাতাগুলো বড় হতে থাকে, এবং শুষ্ক পাতা ঝরা গাছগুলো, পাতা যে ঝরে পড়ে যেসব গাছের, সেই সব গাছগুলো আবার পাতায় পরিপূর্ণ হয়ে যায়। তো এখানে কবি এই কথাটা বলেছেন কেন? ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্তকালে ফুল ফুটুক বা না ফুটুক, বসন্তকাল আসবেই। শীতের পর বসন্তকাল আসবেই। কেন বলেছেন? কারণ এই যে যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যতই যুদ্ধ পরে যতই লোক, যারা মারা যান, প্রচুর লোক মারা যান, এবং তারপরে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরেও যেসব দুর্ভিক্ষে যারা না খেয়ে মারা যায়, তাদের কথা তো আলাদা, তারা খুব কষ্ট পান, এবং তাদের পরিবারের মধ্যে বা যারা মারা যান, তাদের পরিবারের কেউ না কেউ যদি বেঁচে থাকে কোনো কারণে, বা যারা শক্ত মানে দাঁতে দাঁত চেপে দুর্ভিক্ষের সাথে লড়াই করে যারা বেঁচে থাকেন, তারা কি করবে? তারা বসন্তটা দেখতে পাবে। তার মানে কি? একটা যুদ্ধের পর দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যায়, কিন্তু যে মানুষরা বেঁচে থাকে তাদের কি হয়? তখন বসন্ত দেখা যায়। তার মানে কি? তাদের বেঁচে থাকার একটা আলো দেখা যায়, এবং তারা আশা রাখে যে তাদের জীবনটা আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই কবি বলেছেন, ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত। যারা বেঁচে আছে তাদের বসন্ত আসবেই, মানে একটা আশার আলো আসবেই। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। শান বাঁধানো ফুটপাত মানে, ফুটপাত বলতে কি? যেখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চলে, আর রাস্তার সাইড দিয়ে যেখানে আমরা হেঁটে চলি, সেটাকেই তো ফুটপাত বলা হয়। সেই ফুটপাত শান বাঁধানো বলতে পাথর দিয়ে বাঁধানো। সেই ফুটপাতে যে গাছটা, কাঠখোট্টা গাছ, মানে যে গাছটা শুকিয়ে গেছে, পাতা নেই, একদম পাতা নেই, কাঠখোট্টা কাকে বলা হয়? কাঠখোট্টা মানে শুকনো জিনিসকে বলা হয়। তো সেই কাঠখোট্টা গাছের পাতা বেরিয়েছে, এবং তার শেকড় ওই শান বাঁধানো রাস্তার ফাটল দিয়ে শেকড়গুলো ঢুকে গিয়ে গাছের জন্য রসদ জোগাড় করছে, মানে পুষ্টি জোগাড় করছে। সেই পুষ্টি পেয়েই গাছের কচি কচি পাতা
ফুটে উঠছে। এবার সেই কচি কচি পাতা এখানে ফুটে ওঠার কারণ কি, মানে ফুটে ওঠার কারণটাকে কি বলা হচ্ছে, মানে কিসের সঙ্গে তুলনা করছেন কবি? সেই কচি কচি পাতা গাছে ফুটে উঠেছে মানে কি, তার মানে যে মানুষগুলো বেঁচে আছেন সেই মানুষের বেঁচে থাকার আশা দেখা যাচ্ছে। তারা আশা দেখতে পাচ্ছে, আশার আলো দেখতে পাচ্ছে, তারা বাঁচবার তাগিদ দেখতে পাচ্ছে। এবার মানে দুর্ভিক্ষটা যখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যখন দুর্ভিক্ষের পর আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে আসছে, তখন তারা আস্তে আস্তে বেঁচে থাকার আশার আলো দেখতে পাচ্ছে। তাই বলছে কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। হাসছে মানে আনন্দে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, আলোয় চোখে কালো ঠুলি পরিয়ে, তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে, তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। মানে কি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, মানে আজকে বসন্ত, তো নিশ্চয়ই ফুল ফুটুক বা না ফুটুক বসন্ত, আজকে বসন্ত সে তার নিয়ম মেনে আসবে। কিন্তু যাদের চোখ আলোয় চোখে কালো ঠুলি, ঠুলি বলতে কি, চোখে পট্টি পরানো, তো যারা বেঁচে ছিল তাদের চোখে কালো যারা আলো দেখতে পাচ্ছিল, বেঁচে ছিল, পরে বলছি এই ব্যাপারটা বেঁচে থাকার সাথে কি সম্পর্ক। যাদের চোখে আলো পড়ছিল তাদের যদি চোখে কালো বাঁধন বেঁধে দেওয়া হয়, একটা পট্টি বেঁধে দেওয়ার পর যদি খুলে দেওয়া হয়, কি হয়, আমরা আমাদের চোখ তখন আবছা দেখবো, কিছু দেখতে প্রথম প্রথম আবছা দেখবো, সবকিছু আবছা দেখতে পারবো, এবং মনে হবে যেন যেন কিছুই দেখতে পাচ্ছি না, এইরকম এই একটা পরিস্থিতি দেখা যাবে। সেরকম মানুষকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে তাকে যদি আবার বাঁচিয়ে তোলা হয়, হ্যাঁ, তাদের সে দিনগুলো বাঁচিয়ে ফেলা হয়, ঠিক সেরকমই লাগবে। সেই কালো আলোয় আলোর চোখে যেমন কালো ঠুলি পড়ালে তারপর সেই ঠুলি খুলে দিলে মানুষের যে অবস্থা হয়, সেরকম মৃত্যুর মুখে ঠেলে ফেলে আবার বাঁচিয়ে তুললে সেরকমই একটা অস্বাভাবিক অবস্থা মানুষের মধ্যে দেখা যায়। তাই বলছে সেই সব দিনগুলো যেন আর ফিরে না আসে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন মানুষরা একদম অনেক মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, এবং কিছু কিছু মানুষ যারা খুব শক্তভাবে নিজেদেরকে ধরে রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল, তাদের অবস্থা ঠিক সেরকম বোঝাচ্ছেন কবি। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে যেত, তাকে তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। মানে গায়ে হলুদ দেওয়া বিকেলবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন কি মনে হয়, সূর্যাস্তের রংটা কি হয়, হলুদ রঙের হয়, মনে হয় যেন গায়ে হলুদ দেওয়া হয়েছে। গায়ে হলুদ কখন দেওয়া হয়? গায়ে হলুদ এটা আমাদের হিন্দু মতে বিবাহের একটা বা বিয়ের একটা রীতি বা রিচুয়াল বলতে পারো, যে যখন বিয়ের আগে মেয়ে বা ছেলেকে গায়ে হলুদ দেওয়া হয়। সেরকম সূর্যাস্ত যখন যে হয়, তখন বিকেলবেলা সূর্যাস্ত যখন হয়, তখন মনে হচ্ছে যেন আমাদের সমাজটাতে সূর্যের যে আলোটা, হলুদ বর্ণের আলো পড়ে, মনে হয় যেন সমাজের মধ্যে গায়ে হলুদ দিচ্ছে। গায়ে হলুদ দেওয়া কেন বলা হয়েছে এখানে, কারণ গায়ে হলুদ বিয়ের যেহেতু একটা অংশ, রিচুয়াল, সেইটা একটা আনন্দের ব্যাপার। সেই জন্য বলছে এখানে একটা আনন্দের ব্যাপার। সূর্যাস্তর মানে যুদ্ধের শেষে একটা বেঁচে থাকার একটা আনন্দ দেখা যায়। কিন্তু যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতো, হরবোলা কাকে বলা হয়, যে যারা পশু পাখির ডাক নকল করতে পারে তাদের হরবোলা বলা হয়। সেই ছেলেটাকে ডাকা হয়েছে কি, সেই যুদ্ধক্ষেত্রে যারা যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য বা তাদেরকে মনে করানোর জন্য কবি এখানে হরবোলা ছেলেটাকে ডেকে আনার কথা বলা হয়েছে। আর বলেছে সেই দিনগুলো
যেন মনে থাকে। এই এই হরবোলা ছেলেটি বিভিন্ন ভাবে পাখির ডাক ডেকে যেন আমাদের সেই দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা মাথায় নিয়ে এগোলির এক কালো কুৎসিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল। এবার কি বলছে, লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটা আকাশে মনে লাল কালিতে মাখা ছাপা হলদে চিঠি। লাল কালিতে কি লেখা হয় বলতো? বিয়ের কার্ড। দেখবে বিয়ের কার্ড যখন ছাপা হয় তখন লাল কালিতে লেখা হয়, হলুদ রং, আর তাতে হলুদ রঙের একটা দাগ দেওয়া হয়, বা হলুদ রং, গায়ে হলুদ যেটা হয় না, সেই গায়ে হলুদের যে হলুদ দেওয়া হয় সেই রকম, সেই হলুদই সেই কার্ডে লাগানো হয়। কেন? আকাশ এখানে এখানে কেন বলছে যে লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো? আকাশটা একদম লাল, সেরকম বিয়ের কার্ডের মতোই লাগছে, লাল কালিতে লেখা হলদে চিঠির মতো। এরকম মানে কে ভাবছে এটা? একটা মেয়ে ভাবছে, যে মেয়েটা কালো কুৎসিত মেয়ে, যে এগোলির এক কালো কুৎসিত মেয়ে, সে এইসব ভাবছে। কেন ভাবছে? কারণ তার বিয়ে হয়নি, সে আইবুড়ো। হ্যাঁ, আইবুড়ো মেয়ে মানে যে মেয়ের বিয়ে হয় না, মানে তখনো পর্যন্ত বিয়ে হয় না, তাদের বলা হয় আইবুড়ো মেয়ে। ইংলিশে যাকে বলা হয় আনম্যারিড মেয়ে। আনম্যারিড যে আইবুড়ো মেয়ে, সে কালো কুৎসিত। এবং কেন আনম্যারিড বা আইবুড়ো কেন বলা হয়েছে? কারণ সে কালো কুৎসিত বলেই, কালো রং বলেই সে, তার এখনো বিয়ে হয়নি। কারণ আমাদের সমাজে রঙের বিচার করে, রং দেখে সৌন্দর্যের বিচার করা হয়। মানে সবাই করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই করা হতো। রং দিয়ে সৌন্দর্যের বিচার করা হতো। সেই জন্য সেই মেয়েটির বিয়ে হয়নি। তাই সে রেলিং বলতে গ্রিলে দাঁড়িয়ে বিভিন্ন ভাবছে, যে সে আকাশটাকে দেখে বিয়ের কার্ড ভাবছে, বা তার মনে হচ্ছে যে কার্ডে গায়ে হলুদের সেই হলুদ স্পট আছে, লাগানো আছে। এইসব কথা সাত পাঁচ ভাবছে। এইসব পাঁচ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসলো আমরণ, পোড়ামুখ লক্ষ্মীছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। ঠিক সেই সময় একটা প্রজাপতি তার গায়ে এসে বসলো, এবং সে বলল আমরণ। কেন আমরণ বলেছে? কারণ সে তো জানে সে কালো কুৎসিত, তার বিয়ে হয়নি, আর সে আশাও রাখে না বিয়ে হওয়ার। কিন্তু সেই সময় প্রজাপতি তার গায়ে এসে বসলো, এবং প্রজাপতি গায়ে এসে বসাতে সে আমরণ বলল কেন? কারণ প্রজাপতি বসার অর্থ হলো, আমরা মনে করি যে যার বিয়ে হবে, হয়তো সামনাসামনি বিয়ে এগিয়ে আসছে, বা এবার তার বিয়ে হবে, এরম যদি কারো গায়ে প্রজাপতি বসে, আমরা এটা চলতি কথা, যে ওর তার মানে কারো গায়ে প্রজাপতি বসা মানে বলে তোমার তাহলে বিয়ে এবার হবে, তাড়াতাড়ি বিয়ে হবে। তাই সেই প্রচলিত কথাটার কথা ভেবেই সে ভাবলো, আমি তো কালো কুৎসিত, আমার তো বিয়ে হবে না, তবু এই প্রজাপতি বসলো আমার গায়ে, তাই বলছে আমরণ। হ্যাঁ, একটা তাচ্ছিল্যের সাথে বলছে যে এটা আবার কি, যে আমার তো বিয়ে হবে না, আমি তো কালো, কিন্তু তবু প্রজাপতি বসলো। হ্যাঁ, আমার তো প্রজাপতি বসা মানেই তো বিয়ে হওয়া। পোড়ামুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি, মানে আমাকে আশা দিতে এসেছিস? হ্যাঁ, যে আমার তো বিয়ে হবে না, অথচ তুই আমার গায়ে বসে আমাকে আশা দিতে এসেছিস। এখন লেখক বলছেন, এই যে ও আশা হত হচ্ছে, এই আশা হত যেন কেউ না হয়। কেন এখানে এই কালো কুৎসিত মেয়েটির কথা লেখক উল্লেখ করেছেন? কারণ দুর্ভিক্ষের সময় যারা মারা গেছে তারা তো, তাদের কথা আলাদা, কিন্তু যারা বেঁচে আছে তারা যেন আশাহত না হয়, এবং তারা যেন বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, এবং নিজেদের জীবনকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে। কোনো
নেগেটিভ চিন্তাভাবনা বা চিন্তাভাবনা না করে। হ্যাঁ, সবসময় পজিটিভ যদি চিন্তাভাবনা করে, তাহলে সে যে পরিস্থিতিই থাকুক না কেন, সবার জীবন সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি, আচ্ছা তার আগে একটা লাইন, তারপর দড়াম করে দরজা বন্ধ হওয়া শব্দ, মানে মেয়েটি ঢুকে গেল প্রজাপতিটি বসাতে, সে আশাহত হয়ে ঢুকে গেল। নেক্সট, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ বলতে, সেই গাছ যে গাছটা শুকনো হয়ে গেছে, তার দড়ি পাকিয়ে গেছে, সেই গাছটা তখন ওই মেয়েটির অবস্থা দেখে হাসছে মুখ চাপা দিয়ে, যে এও আশাহত হয়ে চলে গেছে, কিন্তু এরকম আশাহত হওয়া তো উচিত নয়। সেই গাছটি তখন আশাহত হলো না, কারণ সে তার দড়ি পাকিয়ে গেছে, মানে সে শুষ্ক হয়ে গেছে, তবুও সে আশা ছাড়েনি, বাঁচার আশা ছাড়েনি। তাই সে হাসছে, তাই সে বাঁচার জন্য হাসছে, যে আগামী দিনে আমি এইভাবে হাসি খুশি ভাবে থাকলে আমি নিশ্চয়ই বাঁচতে পারবো। তাই কবি আমাদের বলতে চেয়েছেন, একটা বার্তা দিতে চেয়েছেন, যতই আমাদের খারাপ দিন আসুক না কেন, যতই আমাদের দুঃখ দুর্দশা আসুক না কেন, সবসময় আমাদের এগিয়ে যেতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, আশাহত করলে চলবে না, আশাহত হলে চলবে না। সবসময় কি ভালো হবে, ভালো করতে হবে, এই ভাবনাটা আমাদের মধ্যে যেন থাকে। সেই দুর্ভিক্ষের সময় যারা বেঁচে ছিল, তারা সেই ভাবনা নিয়েই বেঁচে ছিল। হ্যাঁ, তাই জন্য তারা বাঁচতে পেরেছে, তারা এগিয়ে যেতে পেরেছে। কিন্তু যারা মনে কষ্ট নিয়ে আছে, তারা বেশি দূর এগোতে পারেনি, কারণ আশাহত যারা হয়ে আছে তারা কি করে এগোবে। তাই তোমাদেরও বলছি, এই কবিতা থেকে আমরা এই শিক্ষা পেলাম, আমাদের পড়াশোনা বা আমাদের জীবনের একটা শিক্ষা আমরা পেলাম, যে সবসময় জীবনের দিকে যখন আমরা এগিয়ে যাব, এই যে পড়াশোনা তোমরা করছো, হ্যাঁ, সব সময় অনেকেরই অনেক সময় অনেক কিছু ভালো নাই লাগতে পারে, যে এই সাবজেক্টটা বা এই পড়াটা ভালো লাগছে না, বা পড়াশোনাটাই ভালো লাগছে না, কিন্তু পড়াশোনাটা হলো আমাদের জীবনের বেঁচে থাকার একটা হাতিয়ার। এই হাতিয়ারটাকে আমাদের যতই কষ্ট হোক না কেন, এই হাতিয়ারটাকে সঙ্গে নিয়েই আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যেতে হবে। আর তবেই আমাদের জীবনকে একটা সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তোলা সম্ভব হবে। কবি সেটাই আমাদের বোঝাতে চেয়েছেন। তাই স্টুডেন্টস, তোমরাও এই কবিতাটি ভালো করে পড়ো, আর ভালো করে পড়ে নিজেদের জীবনটাকেও ঠিক এইভাবে কবি যা বলতে চেয়েছেন, যে আশাহত হলে চলবে না, জীবনটাকে আরো সুন্দরভাবে নিয়ে যেতে গেলে বা এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের কাজ করতে হবে, ভালো থিঙ্ক করতে হবে, সেই ভালো থিঙ্কের পরিপ্রেক্ষিতে ভালোভাবে সমস্ত কিছু সব কাজগুলো করতে হবে, তবেই আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো। তো এই ফুল ফুটুক না ফুটুক যে কবিতাটি, সেই কবিতাটিতে বসন্ত ঋতুর কথা কেন বলা হয়েছে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বসন্ত ঋতু হলো আমাদের জীবনে আনন্দ এনে দেয়, তাই এই বসন্ত ঋতুর মতোই যেন আমরা আমাদের জীবনটাকে আনন্দময় করে তুলতে পারি, সেই চেষ্টা রাখবো আগামী দিনে। এই বলেই আজকে এই কবিতাটি শেষ করলাম। আর এই কবিতাটি শেষ করে তোমরা এই কবিতাটি ভালো করে পড়ো, আর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, সেই লাইনটা পিন করে আমায় জানিও, আমি অবশ্যই আলাদাভাবে সেই লাইনটার ব্যাখ্যা তোমাদের দিয়ে দেবো। আর এরপরে আর একটা এই কবিতার যে ছোট ছোট শব্দার্থ আছে সেটার একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা ভালোভাবে এগুলো কবিতাটা পড়ে নিও। যারা 2027 বোর্ড দেবে, তারা এই কবিতাটাই খুব ভালো করে পড়ো, কারণ ফুল ফুটুক না ফুটুক এটা তো আসবেই। তোমাদের সাজেশন এর মধ্যে আমি তৈরি করতে শুরু করে দিয়েছি 27-এ, কারণ এর আগে 26-এ যারা আমার সাজেশন নিয়েছিল, তারা
অনেকেই উপকার পেয়েছে, তোমাদেরও জন্য সাজেশন তৈরি করব। আর তবে ফুল ফুটুক না ফুটুক এইটা সাজেশনের মধ্যে থাকবে, তাই তোমাদের আগে এটা ভালো করে পড়তে বলা হচ্ছে। আজ এই পর্যন্ত, আবার নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা গল্প বা কবিতা নিয়ে আসবো। ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।